জি ভাইয়া। তাহলে হেডলাইন দিয়ে দেওয়া হচ্ছে শান্ত এবং চিত্র, এগুলো আঁকাটাই করে ফেলো, এগুলো সেভই করা। শান্ত চিত্র আঁকো, তারপর হচ্ছে গিয়ে সংজ্ঞাটা লিখে বলো। শান্তের সঙ্গে পরীক্ষা আছে কিন্তু, হ্যাঁ এটা একটু দেখবে। তোমাদের হচ্ছে আজকে আমি তোমাদের মনে হয় কিছু ক পাঠাইছিলাম গ্রুপের মধ্যে, তাকে পাইছিলা সবাই? বোর্ড সব ক্লিয়ার আছে কিনা কষ্ট করে আমাকে একজন যদি কনফার্ম করতা তাহলে একটু সুবিধা হয়ে যেত। হ্যাঁ ভাইয়া, শুনে নিচ্ছি। ওকে ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। ওকে ওকে। আমরা আজকে শুরুতে করবো হচ্ছে শান্ত। শান্ত এটা হচ্ছে খুবই ছোট একটা টপিক, এবং এটাতে কিন্তু আমাদের একটা বেসিক লাগবে। ওই বেসিকটা হচ্ছে গিয়ে তোমাদের কৃষকের বেসিকটা আর কি। কৃষকের বেসিকটা আমাদের এখানে লাগবে। আমি এই কোয়েশনটা তৈরি করবো আর কি। এখন দেখো, আমরা যখন কোনো একটা টপিক ফিজিক্স এর পড়তেছি কিন্তু আমরা কিন্তু চেষ্টা করি সেখানে হচ্ছে গিয়ে প্রমাণগুলো দেখানোর জন্য। মানে ওই সূত্রটা কিভাবে আসছে, এটার মূল বেসিকটা তোমাদের দেখানোর চেষ্টা করি। এখন এই যে প্রমাণগুলো করাই বা বেসিক গুলো তোমাদেরকে বুঝাই বা কনসেপ্ট গুলো ক্লিয়ার করি, এটা কারণ হচ্ছে একমাত্র তোমাদের ইসিসিটা হয়তো বা অত বেশি নাও লাগতে পারে এইগুলা, কিন্তু অ্যাডমিশনে অনেক বেশি লাগবে। অ্যাডমিশনে অনেক বেশি প্রয়োজন, হ্যাঁ। তো চলো আমরা শুরু করি আজকের পড়া। আজকে আমরা দেখবো হচ্ছে প্রথমে শান্ত। শান্ত আসলে কি এটা আমরা নিচেই লিখে ফেলছি। শান্ত হচ্ছে বৈদ্যুতিক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে বা বৈদ্যুতিক যন্ত্রপাতির দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে গ্যালভোমিটারের সমান্তরালে খুবই অল্প মানের একটি রোধ যুক্ত করা হয়। এবং মাথায় রাখতে হবে এটা কিন্তু সমান্তরালেই যুক্ত করতে হবে, জানেন না? অল্প মানের একটি রোধ যুক্ত করা হয়, তাকে শান্ত বলে। এই যে, ঠিক আছে, তাহলে শান্ত হচ্ছে এক প্রকার কিন্তু রোধ, মাথায় রাখবেন। তো এখানে আমরা একটু খেয়াল করি চিত্রের মধ্যে, এই এসটাও রোধ, এই ক্যাপিটাল জি গ্যালভানোমিটার এটাও একটা রোধ। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমাদের যেটা বের করব, গ্যালভানোমিটার গ্যালভানোমিটার এবং শান্টের জন্য যে প্রবাহ আছে আমরা সেটা বের করব। গ্যালভানোমিটারের প্রবাহ এবং শান্টের প্রবাহ আমরা এগুলা এই টপিক থেকে নির্ণয় করব। ঠিক আছে, মানে প্রমাণগুলো করবো আর কি। তো শুরুতে আসো, আমরা মনে করো আমাদের একটা সার্কিট তুমি চিন্তা করো। একটা সার্কিট তুমি চিন্তা করো, যে সার্কিটের মধ্যে আমার মনে করো মানে এটা ক্যালকুলেটর চিন্তা করি। তো এখন মনে করো এই রোধের মাঝখান দিয়ে সে সর্বোচ্চ হচ্ছে গিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপতে পারবে। মানে 5 অ্যাম্পিয়ার তার সে মাপতে পারবে। এখন তুমি যদি তাকে 100 অ্যাম্পিয়ার পরিচালনা করতে দাও, সে কি পারবে সেটা? তুমি খাইতে পারবে 1 প্লেট, তোমাকে যদি 5 প্লেট খাইতে দেয় তুমি খাইতে পারবে? এটা তো অসম্ভব। তাহলে অবশ্যই সেখানে আমাদের কিছু এক্সট্রা কাজ করতে হবে। এক্সট্রা কাজ বলতে এই রোধের সাথে একটা রোধ সমান্তরালে যুক্ত করতে হবে। ঠিক আছে, একটা রোধ সমান্তরালে যুক্ত করতে হবে। এখন এই জায়গায় যে কথাটা হচ্ছে গিয়ে, যেখানে আমাদের রোধের পরিমাণটা কম সেখানে সর্বোচ্চ পরিমাণ প্রবাহ ফ্লো করবে। এটা কি বুঝতে পারছো আমি কি বলছি? যে জায়গায় রোধের পরিমাণটা কম সেখান দিয়ে সর্বোচ্চ পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। ঠিক আছে, তো মনে করো আমাদের দুইটা পথ, এর একটা পথ, এর একটা পথ, মানে এ পথ বি পথ মনে করো। তো দুইটা পথের মধ্যে আমি কি করতেছি, আমি এইখানে আমি হচ্ছে গিয়ে মনে করো যাওয়ার চেষ্টা করতেছি, হ্যাঁ আমি যাওয়ার চেষ্টা করতেছি এখান দিয়ে। এখন কথা হচ্ছে কি, আমার কাছে দুইটা পথ আছে। এই জায়গায় মনে করা হচ্ছে গিয়ে আহ কি বলতাম, এই জায়গায় মনে করা হচ্ছে গিয়ে অনেকগুলো কুমির আছে। কুমিরের পথ মানে পথে যাওয়া যাবে কিন্তু এটা কুমিরের পথ। আর এটা হচ্ছে সহজ সরল একটা পথ, মানে মাটির পথ মনে করো। তো এখন আমি স্বাভাবিক, আমাকে বলছে তুমি এখান থেকে এই যে গ্র্যাভিটেশন একাডেমি চলে আসো। তুমি গ্র্যাভিটেশন একাডেমিতে যাও, দুইটা পথ আছে তোমার কাছে, তুমি কোন পথ দিয়ে যাবো? এখন তোমার স্বাভাবিক ক্ষেত্রে তুমি দেখতেছো এই পথ হচ্ছে কুমিরের পথ আর এই পথ হচ্ছে স্বাভাবিক পথ। এখন সহজ এবং ভালো মস্তিষ্কের বিবেক বুদ্ধি যুক্ত মানুষ সে অবশ্যই এই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করবে। সে তো আর ভুলেও এই পথে যাবে না। এখন যার একটু হ্যাডম বেশি, যার একটু বুকের কলেজে একটু বেশি, সে অবশ্যই কুমিরের পথ দিয়ে যাবে। এটা হচ্ছে তার একটা হ্যাডম। ওকে, এখন বিষয়টা হচ্ছে এখানে এরকমই, যে যেখানে আমাদের ঝামেলা কম আমরা ওই পথ দিয়ে যাওয়ার সবসময় চেষ্টা করি। সিমিলার ভাবে একটা সার্কিটের মধ্যেও কারেন্ট একই কাজ করে, একই বিহেভ করে। যে জায়গা দিয়ে আমাদের রোধের পরিমাণটা কম সে ওইখান দিয়ে যাওয়ার চেষ্টা করবে। এখন যদি এরকম কোন ধরনের সার্কিট তুমি দেখো, যেমন ধরো সার্কিটটা চিন্তা করো, এখানে একটা জিনিস অ্যাড করবো আর কি এক্সট্রা। মনে করো আমার এই জায়গায়, এই জায়গায় আমি একটু খেয়াল করি, এখানে রোদ দিলাম, এখানে মনে করো আরেকটা রোদ দিচ্ছি। হ্যাঁ, এটা একটা সার্কিট তৈরি করতেছি আমরা এখানে। আর এই জায়গায় একটা টর্চ দিলাম এখান দিয়ে।
ঠিক আছে? তো আমার একটা কারেন্ট আমি ফ্লো করতেছি, কারেন্ট হচ্ছে মনে করো 10 অ্যাম্পিয়ার। তো এখানে একটা রোধ আছে R1, এখানে একটা রোধ R2, এখানে R3, ঠিক আছে? এখন দেখো আমার এই কারেন্টটা যখন ফ্লো করতেছে তখন দেখতেছো কিন্তু এখানে সে যখন এই পয়েন্টে আসছে, তখন যখন সে এই পয়েন্টে আসছে তখন এই দিকে দুইটা পথ তার কাছে আসছে। একটা হচ্ছে এই যে রোদের দিকে, একটা এই লাইন বরাবর। এখন সে কি চাইবে, এই পথ দিয়ে যাওয়ার জন্য? অবশ্যই না। সে দেখতে পাচ্ছে এখান দিয়ে পুরো পথই খালি, কোনো ঝামেলা নাই। সে পুরা 10 অ্যাম্পিয়ার এখান দিয়ে চলে যাবে কেন? কোনো ঝামেলা নেই। কোনো ঝামেলা যেহেতু নাই, সে এখান দিয়ে চলে যাবে একবারে। তাহলে এখানে আমাদের রোধের কোনো ইফেক্ট পড়ছে? রোধের কোনো ইফেক্ট পড়েই না। তাহলে এই ধরনের সার্কিটকে আমরা বলবো হচ্ছে গিয়ে শর্ট সার্কিট। কি বলবো? শর্ট সার্কিট। শর্ট সার্কিট। তাহলে মনে রাখবা, শর্ট সার্কিট হওয়ার জন্য তুল্য রোধ তুল্য রোধ তুল্য রোধ হবে 0। এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। শর্ট সার্কিট এর জন্য তুল্য রোধ সবসময় হবে 0। এটা আমরা একটু মাথায় রাখবো কষ্ট করে, কেমন? তাহলে আমরা এটা বুঝছি আশা করি সবাই, কেমন? এখন দেখো, এখানে যেটা আমি আসলে বুঝতে চাচ্ছি আর কি, সেটা হচ্ছে কি আমার এই আইটা খেয়াল করো, এবং এখানে ক্যাপিটাল জি খেয়াল। ক্যাপিটাল জি মনে করো সে সর্বোচ্চ মাপতে পারবে 5 অ্যাম্পিয়ার। এখন তুমি তাকে 105 অ্যাম্পিয়ার সর্বোচ্চ নিতে পারবে, এর বেশি সে নিতে পারবে না। আর বাকি যে 95 অ্যাম্পিয়ার, তাহলে সে কি করবে? তাহলে সে বাকিটা এখান দিয়ে পাঠিয়ে দিবে। এখন এখানে যে এসটা দেখতেছো তোমরা, এস হচ্ছে গিয়ে শান্ট। শান্ট আমরা গ্যালভানোমিটারের সমান্তরাল লাগাচ্ছি, এবং এই শান্টের যে রোধ, এটা হচ্ছে খুবই অল্প মানের একটা রোধ, মানে অনেক ছোট মান। এটা যদি গ্যালভানোমিটারের রোধ যদি হয় 100 হয়, তাহলে শান্টের রোধ হবে সেখানে 1। বুঝছো? তাহলে কত ছোট খেয়াল করো, 100 ভাগের 1 ভাগ। 100 ভাগের 1 ভাগ মানে কত পরিমাণ ছোট। তাহলে আমার যদি এখান দিয়ে যতটুকু মাপা যায় গ্যালভানোমিটার দিয়ে, মানে এখানে যেহেতু রোধের পরিমাণটা বেশি, তার মানে এখানে প্রবাহটা কম হবে। রোধ যেখানে বেশি, প্রবাহ সেখানে কম। আর এখানে যেহেতু রোধের পরিমাণটা অনেক কম, প্রবাহ এখান দিয়ে বেশি যাবে। তাহলে অল ওভার যে জিনিসটা আমি বলবো, আমাদের এই যে বিভিন্ন ধরনের মনে করো ফ্রিজ, তারপর হচ্ছে কি বিভিন্ন ইলেকট্রিসিটি যন্ত্রপাতি বা ইলেকট্রিক যে আমাদের হচ্ছে গিয়ে ফাংশন গুলো আছে বা যন্ত্রপাতি যেগুলো আছে, এগুলোর মধ্যে একটা নির্দিষ্ট কারেন্ট সে কি নিতে পারবে, লোড নিতে পারবে। এই ধরনের যন্ত্রপাতিগুলো মাঝখানে তুমি যদি অতিরিক্ত লোড দিতে চাও, তাহলে কিন্তু সেখানে শর্ট সার্কিট হবে। ঠিক আছে? শর্ট সার্কিট না, সেখানে হচ্ছে গিয়ে হয়তো দুর্ঘটনা ঘটতে পারে, মানে ব্লাস্ট হতে পারে, সামথিং এরকম। আমরা স্বাভাবিক ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় ওই ফিউজ অ্যাপ্লাই করি, আমাদের সুইচ বোর্ড গুলোতে কিন্তু ফিউজ অ্যাপ্লাই করি। তো ফিউজের কারণে কি হয়, যদি আমি কোনো কারণে এক্সট্রা মানে কারেন্ট ফ্লো করে ফেলাই, ওই ফিউজটা সেখানে তারটা জ্বলে যায়। তো আমাদের বিভিন্ন বৈদ্যুতিক হাত থেকে রক্ষা পাই না। সিমিলার ভাবেও শান্ত একই কাজ করে। ঠিক আছে? শান্ত আমাদের একই কাজ করে। বুঝতে পারছো? তাহলে এখানেও একই কাহিনী। আমার এখানে আইটা যখন এই পয়েন্টে আসছে, তখন এদিকে আইজি পরিমাণ চলে গেছে আর এদিকে আইএস পরিমাণ চলে গেছে। কারেন্ট ভাবে সেখানে। তো আমার এখানে দুইটা কারেন্ট ফ্লো করছে। তো আমি এখন কষ্ট করে এই জায়গায় একটু নামকরণ করে ফেলাই। এটা ধরো এ ধরলাম, এটা ধরো বি ধরলাম, এটা সি ধরলাম, এটা ডি ধরলাম, কেমন? আমি একটা নামকরণ করে ফেলাই। এখন আমি যদি এ বি সি ডি এ এখানে একটা কেসিএল অ্যাপ্লাই করি, কেভিএল অ্যাপ্লাই করি, ভোল্টেজ ল হিসাবে ভোল্টেজ ল অ্যাপ্লাই করি। আমি আগে বলছি আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে গ্যালভানোমিটার এবং শান্টের মাঝখান দিয়ে প্রবাহ আমরা হিসাব করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা যদি এ এ বি সি ডি এ লুপে আমরা কেভিএল যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি পাই একটু খেয়াল করি। এটা থেকে আমরা কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে এ থেকে বি খেয়াল করো তোমরা। আমাদের লুপটা কিন্তু ক্লকওয়াইজ হবে। হ্যাঁ, এটা তো আমরা জানি, আমরা গত বছর পড়ে গেছি এগুলো। আমাদের লুপটা ক্লকওয়াইজ হবে এবং দেখতে হবে আর কারেন্টের দিক এবং লুপের দিক একই হচ্ছে কিনা। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এ থেকে বি তে আমাদের শুধু কারেন্ট আছে কিন্তু কোনো রোধ নাই। কিন্তু বি থেকে সি খেয়াল করো, একটা রোধ আছে, এস রোধ আছে, এবং কারেন্ট কি আছে, আইএস আছে। তাহলে কি লিখতে পারি? আইএস ক্যাপিটাল এস লিখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে এটা কি পজিটিভ আইএস ক্যাপিটাল এস নাকি নেগেটিভ আইএস ক্যাপিটাল এস? আমরা একটু খেয়াল করি, আমাদের বি থেকে সি এর দিকে কিন্তু কারেন্টটা যাচ্ছে, তার মানে আমাদের লুপটা কিন্তু একই দিকে আছে, লুপের দিক কারেন্টের দিক একই দিকে, সেক্ষেত্রে এটা কি হবে? পজিটিভ হবে। এবার একটু খেয়াল করো, সি থেকে ডি কিছু আছে কিছু নাই এখানে। ডি থেকে এই খেয়াল করো, ডি থেকে এর দিকে আমাদের লুপটা যাচ্ছে, কিন্তু অপর দিকে দেখতে পাচ্ছি আমাদের কারেন্টটা উল্টা দিকে যাচ্ছে। মানে লুপ ডি থেকে এ বরাবর, বাট কারেন্টটা এ থেকে ডি বরাবর। যার কারণে কি লিখতে পারি? মাইনাস আইজি ক্যাপিটাল জি ইজ ইকুয়াল টু কি হবে? 0 হবে। তোমরা কি এই পয়েন্টটা বুঝছো? এই যে আমি ইকুয়েশনটা লিখছি এখানে,
হ্যাঁ ভাইয়া। ওকে, তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা করবো, এই আইএস এসটাকে রেখে দিয়ে আইজি ক্যাপিটাল জিটাকে আমরা ওইদিকে পাঠিয়ে দিই, হ্যাঁ। তো এবার এখান থেকে লিখতে পারি আইএস বাই আইজি ইজ ইকুয়াল টু জি বাই এস, এভাবে লিখতে পারি। ওকে, আমি এখানে সংখ্যাটা মুছলাম, আমাদের এটা এখন লাগতেছে না। তো এখন আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমরা আমরা হচ্ছে যোজন করবো, মানে এক যোগ করবো আর কি এখানে। আইএস বাই আইজি is equal to sorry plus 1 is equal to g by s plus 1, কেমন? এখানে যদি আমরা লসাগু করি এখন, is plus ig divided by ig is equal to g plus s by s। এখন একটু খেয়াল করি আমরা সবাই, is plus ig সমান কি লেখা যায়? এটার জন্য আমাদের চিত্র একটু ব্যাক করতে হবে। একটু খেয়াল করো, এখানে যে এ পয়েন্টটা আছে এটা হচ্ছে জংশন, এখানে এ হচ্ছে আমাদের জন্য কি জংশন। তাহলে এই জংশনের মধ্যে এটা বুঝলাম, এটা লিখে ফেলছি সবাই আমরা। এই জংশনের জন্য একটু ফোকাস করি আমরা সবাই, মানে এ বিন্দুতে আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করি, এই বিন্দুতে আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করি, আমরা কেসিএল এর নিয়ম কিন্তু জানি, জংশনে কারেন্ট প্রবেশ করলে পজিটিভ আর কারেন্টটা বের হয়ে গেলে নেগেটিভ। তাহলে আমার এই জংশনের মধ্যে আই কারেন্টটা প্রবেশ করতেছে, আইজি আর আইএসটা বের হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, আই হচ্ছে পজিটিভ এবং আইজি আর আইএসটা হবে নেগেটিভ ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে একটু সাজায় লিখি আমরা, আই সমান সমান লিখতে পারি আইজি প্লাস আইএস। একটু ফোকাস করি আমরা এদিকে, আইজি প্লাস আইএস সমান কি লিখতে পারি আমরা, আই লিখতে পারি। কেমন? কেমন কেমন লিখতে পারি এটা মাত্র তোমাদেরকে বুঝাইলাম। এখন একটু কষ্ট করে এই দিকে আসি, তাহলে আইএস প্লাস আইজি সমান আমরা লিখতে পারি ক্যাপিটাল আই ডিভাইডেড বাই আইজি ইজ ইকুয়াল টু জি প্লাস এস বাই এস। তো এই পয়েন্ট থেকে আমি যদি আইজিটাকে আলাদা করি, তাহলে আমরা পাই হচ্ছে গিয়ে আইজি ইজ ইকুয়াল টু এস বাই জি প্লাস এস ইন্টু আই, আমরা এটা লিখতে পারি। ওকে, এই যে দেখো এই বক্সটা হচ্ছে আমাদের গ্যালভানোমিটারের প্রবাহের সূত্র, যেখানে এই জি মানে হচ্ছে গিয়ে গ্যালভানোমিটারের রোধ, জি মানে হচ্ছে গ্যালভানো গ্যালভানো মিটারের মিটারের রোধ, গ্যালভানোমিটারের রোধ, কেমন? আর যেটা হচ্ছে আমাদের এস, এসটা হচ্ছে শান্টের রোধ, এস হচ্ছে শান্টের রোধ। আর যেটা আই আছে, এই আই হচ্ছে মূল প্রবাহ, আই হচ্ছে কি মূল প্রবাহ। সিমিলার ভাবে আমরা যদি আইএস টা বের করি, সিমিলার ভাবে আমরা যদি আইএস টা বের করি, তখন ইকুয়েশন হবে এটা আইএস ইজ ইকুয়াল টু জি বাই জি প্লাস এস ইন্টু আই, এই যেটা আসতেছে। তাহলে হয় এগুলো মুখস্থ করা খুব সহজ। যখন তুমি আইটি নিয়ে কাজ করবা তখন এখানে বসবে এস, যখন আইএস নিয়ে কাজ করবা তখন এখানে বসবে জি, আর বাকি সব সেম টু সেম। বুঝতে পারছো সবাই? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, কার কোনো সমস্যা আছে বলতে? না ভাইয়া। ওকে, তুলে ফেলো তুলে ফেলো। তোমাদের তোলা হলে ব্যাগে জানাই। তোমাদের লিখেছে একটু আবার? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটা ম্যাথ দেখি এখন, এখান থেকে এটা থেকে একটা ম্যাথ আমরা সলভ করে নিই।
0.2 ওহম রোধের একটি 0.2 না 20 রোধের একটি গ্যালভানো মিটারের সাথে কত রোধ এর সাথে কত মানের টান সমান্তরালে যুক্ত করলে মোট তড়িৎ প্রবাহের মান মোট তড়িৎ প্রবাহ মাত্রার 0.5% গ্যালভানো মিটারের মধ্য দিয়ে যায়। ঠিক আছে, আমাদের হচ্ছে কি এখান থেকে কি বের করতে হবে, আমাদের শান্টের মান এখান থেকে বের করতে হবে। হ্যাঁ, আমাদের প্রশ্নে বলেছে শান্টের মানটা বের করতে হবে প্রশ্ন লিখে। হ্যাঁ, চলো তোমরা দেখি। দেখো আমাদের শান্টের মান বের করতে বলতেছে, মানে এস টা আমরা বের করবো এখান থেকে। এস কত জিজ্ঞাসা করছে। এখন প্রশ্নটা হচ্ছে আমি কি আসলে আইজি দিয়ে কাজ করবো নাকি আইএস দিয়ে কাজ করবো, এটা হচ্ছে আসল কথা। এটা ধরতে পারতে হবে হচ্ছে আমাদেরকে। দেখো এটা বুঝবো কি হবে, দেখো আমাদের প্রশ্নে বলে দিচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যায় বলছে, তার মানে আমাকে আইজি যে ফর্মুলাটা আছে ওইটাই কাজ করতে হবে। আইজি ইজ ইকুয়াল টু কি, এস বাই এস প্লাস জি ইন্টু হচ্ছে আই। এই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি, এই সূত্রের সাহায্যে আমরা ক্যালকুলেশন করবো। এখানে হচ্ছে আমাদের কিছু শর্ত ওরা প্রশ্নে বলে দিছে। শর্তটা কি, যদি শান্ট সমান্তরালে যুক্ত করি তাহলে মোট তড়িৎ প্রবাহ মাত্রার এত পার্সেন্ট গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে। তাহলে আমরা ধরে নিব আমাদের গ্যালভানোমিটারের যে প্রবাহ আইজি সমান, আমাদের এখানে গ্যালভানোমিটারের যে প্রবাহ মোট তড়িৎ প্রবাহটা, আচ্ছা আমরা একটু কাজ করি, এখানে ধরে নিতে হবে আমাদেরকে, ধরি মোট যে প্রবাহ আই, এই আই সমান ধরে নিব হচ্ছে আমরা আই ধরে নিচ্ছি, মোট প্রবাহ মানে মোট তড়িৎ প্রবাহ আই সমান আই ধরে নিচ্ছি। তারপরে আবার ধরে নিব হচ্ছে আইজি। আইজি ইকুয়াল টু কি ধরা যাবে, আইজি সমান হচ্ছে গিয়ে তার মাঝখান দিয়ে মানে গ্যালভানোমিটারের মাঝখান দিয়ে টোটাল প্রবাহের 0.5% চলে গেছে। তাহলে দেখো তো এখানে কি দেখা যাবে, এই কার নেটের সমস্যা হচ্ছে রে, নেটে কার সমস্যা হচ্ছে তো। না ভাইয়া। আচ্ছা তাহলে দেখো, দেখি লিখতে হবে এখান থেকে আমরা গ্যালভানোমিটারের প্রবাহ ইজ ইকুয়াল টু আই এর 0.5%। এই যে আইজি ইজ ইকুয়াল টু হবে মূল প্রবাহের 0.5%। তাহলে এখান থেকে কি লিখতে পারি আমরা, এখান থেকে লিখতে পারি আই ইন্টু 0.5 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তাহলে এখান থেকে আইজি সমান যদি এটা লিখতে পারি, তাহলে পরবর্তীতে কি লিখতে পারি, আইজি ডিভাইডেড বাই আই ইজ ইকুয়াল টু 0.5 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, আমরা কি সবাই এই এই নাম পর্যন্ত বুঝছি কিনা? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, তাহলে এখন আমরা এই কে একবার জয়েন দিচ্ছি বেরোচ্ছে এরকম করেছে। সূত্র মোতাবেক কুইনো আমরা জানি। ও আরেকটা জিনিস আমাদের তো প্রশ্ন বলে দিছে ভি হচ্ছে 20 ওহম, যা বলে দিছে। এবং আমরা যেটা জানি আইজি ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এস প্লাস জি ইন্টু হচ্ছে আই। তো এখান থেকে এই আই থেকে এখানে চলে আসি আমরা, আইজি বাই আই ইজ ইকুয়াল টু এস বাই এস প্লাস জি। তো আইজি বাই আই বলতে দেখো এটা কি বলছে, তার মানে 0.5 ডিভাইডেড বাই 100 is equal to s divided by s plus 20। এখান থেকে তুমি যদি s টাকে আলাদা করো, তাহলে হিসাব করে দেখো s টাকে তুমি যদি এখান থেকে আলাদা করতে পারো, মানে কোনাকুনি গুণ করবা, কোনাকুনি গুণ করলে হয়ে যাচ্ছে s ইন্টু 0.5 প্লাস এখানে গুণ করলে হয়ে যাবে হচ্ছে গিয়ে 10 10 is equal to 100s।
কেমন? তো এখান থেকে সর্বোপরি তুমি যদি হিসাব করে দেখো এস এর একটা মান চলে আসে, এস এর মানটা হচ্ছে তোমার এখানে 0.10 ওহম, এটা 0.10 ওহম চলে আসে। দেখো কত ছোট একটা মান। আমাদের গ্যালভানোমিটার ছিল 20, এটা 0.1, তাহলে কত ছোট। তুমি তো অঙ্কটা বুঝছো সবাই? হ্যাঁ ভাইয়া। ওকে, তুলে ফেলো, এরকম একটা অঙ্ক বোর্ডেও আসছে তোমাদের। তো আশা করি তোমরা এটা যদি বুঝতে পারো তাহলে বোর্ডের অঙ্কটা তোমাদের জন্য আহামরি কঠিন লাগবে না। আমরা কিন্তু পরবর্তী শুক্রবারে মনে রাখবো, তো শুক্রবারে কিন্তু আমরা বোর্ড কোশ্চেন সলভ করবো, হ্যাঁ। তো সেক্ষেত্রে তোমাদের হাতে যদি গাইড থাকে তাহলে তো ভালো, আর গাইড না থাকলে আমি পিডিএফ পাঠিয়ে দিব, পিডিএফটা কষ্ট করে সবাই ডাউনলোড করে রাখবো, হ্যাঁ। তাহলে হচ্ছে গিয়ে সিকিউ করানোর সময় আমাদের একটু সুবিধা হবে। আমরা প্রত্যেকটা টপিক থেকে দুই তিনটা করে বা একটা দুটা করে সিকিউ করার চেষ্টা করবো আমাদের শুক্রবারের ক্লাসে। তোমাদের লিখ হলে ভাইকে জানাইও। এই কবিতা হচ্ছে মিটারের পাল্লা বৃদ্ধি করবে। লিখছি ভাইয়া। ওকে, বাকিরা লিখছো নাকি? জি ভাইয়া লিখছি। ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের নেক্সট টপিকে চলে যাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে তোমাদের অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। সবাই তাহলে হেডলাইন জানো, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। আসলে অ্যামিটারটা হচ্ছে কি জানো? অ্যামিটারটা হচ্ছে গিয়ে কোন একটা বর্তনীর মধ্যে তুমি কি পরিমাণ প্রবাহ আছে সেটা কাউন্ট করতেছো, বা প্রবাহ কাউন্ট করা যায় তাকে বলতেছি আমরা অ্যামিটার, ঠিক আছে। আর কতটুকু কারেন্ট সে সহ্য করতে পারবে সেটা হচ্ছে অ্যামিটারের মানে পাল্লা বৃদ্ধি বোঝাচ্ছে। পাল্লা বৃদ্ধির সাহায্যে আমরা বুঝতে পারবো একটা বর্তনীর মধ্যে কি পরিমাণ সে কারেন্ট নিতে পারবে, লোড নিতে পারবে। তো চলো, এটাও মোটামুটি শান্তের একটা ওই আপন ভাইয়ের মতো কাজ করবে। এখানে গ্যালভানোমিটার রাখছি, ওকে। এবং এই গ্যালভানোমিটারের মাঝখান দিয়ে আমরা রোড কাউন্ট করবো হচ্ছে স্মল আর। আর স্মল আর বলতে আমরা বুঝছি কি অভ্যন্তরীণ রোড। এখন মনে করো আমাদের এই গ্যালভানোমিটার, এই কথা ভাই আগের থেকে, এই গ্যালভানোমিটার মনে করো হচ্ছে গিয়ে সে 5 অ্যাম্পিয়ার কাউন্ট করতে পারবে। এখন আমি চাচ্ছি যে কি তাকে 5 অ্যাম্পিয়ার না, আমি তাকে চাচ্ছি হচ্ছে 100 অ্যাম্পিয়ার নিয়ে যাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে স্বাভাবিক কি হবে, এই 100 অ্যাম্পিয়ার নিতে পারবে না, তাকে একটা সমান্তরালে রোধ লাগাইতে হবে। তো আগের কাহিনী পুরাপুরি হবে। তা আমরা এখানে সমান্তরালে একটা শান্ট লাগাই দিয়েছি, এই যেটা সমান্তরালে শান্ট লাগাইছি আগের মতো করে। কাজ যা এ করছি তা হুবহু এখন, এখন শুধু হচ্ছে পাল্লাটা বৃদ্ধি করবো আমরা, হ্যাঁ। এখন শুধু পাল্লাটা আমরা বৃদ্ধি করতেছি, ওকে। তো সেক্ষেত্রে এখানে আমরা মনে করো কাউন্ট করছি যে কারেন্টটা যায়, সেই কারেন্টটাকে আমরা কাউন্ট করছি আইএন দিয়ে। আর এইখানে গ্যালভানোমিটার মাঝখানে যে কারেন্টটা যাবে সেটাকে কাউন্ট করবো আমরা আই ক্যাপিটাল এ দিয়ে, ঠিক আছে। আর এইদিকে আমাদের এটা হচ্ছে শান্ট, কিন্তু আগে যেহেতু এস দিছি এখন এস প্রাইম দিই, এখানে আমাদের কারেন্ট হিসাবে যাবে আইএস প্রাইম। দেখো ভালো করে একটু খেয়াল করো সবাই সার্কিটটা। গ্যালভানোমিটার মাঝখান দিয়ে রোধ হিসেবে কাউন্ট করতেছি স্মল আর কে। স্মল আর বলতে কিন্তু অভ্যন্তরীণ রোধকে বোঝাচ্ছে। আর এই স্মল আর এর মাঝখান দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে সেটা হচ্ছে আই এ। আর শান্টের মাঝখান দিয়ে যে কারেন্ট যাবে সেটা হচ্ছে আইএস প্রাইম। আর আমরা আইএন বলতে কি বুঝি? কাঙ্ক্ষিত প্রবাহ। আমি লিখে দিচ্ছি সবকিছু। এখানে আইএনটা বলতে বোঝাচ্ছি আমরা কাঙ্ক্ষিত প্রবাহ। আইএন বলতে আমরা বুঝি কাঙ্ক্ষিত প্রবাহ, অর্থাৎ কি বুঝছি এটা? মানে হচ্ছে কোন একটা সার্কিটের মাঝখান দিয়ে তুমি কি পরিমাণ প্রবাহ নেওয়ার চেষ্টা করতেছো সেটা, ঠিক আছে। আর আই এটা হচ্ছে প্রাথমিক প্রবাহ, মানে আই এটা হচ্ছে প্রাথমিক প্রবাহ বলতে কি বোঝাচ্ছে? তোমার ওই সার্কিটে কি পরিমাণ কারেন্ট সে সহ্য করতে পারবে, মানে শুরুতে। এখন এখানে সে 5 অ্যাম্পিয়ার নিতে পারতেছে, এই 5 অ্যাম্পিয়ার হচ্ছে প্রাথমিক প্রবাহ মানে আই এ, ঠিক আছে। সে এতটুকু নিতে পারবে। তারপর হচ্ছে আইএস প্রাইম, এটা হচ্ছে শান্টের প্রবাহ, এটা শান্টের প্রবাহ। তারপর হচ্ছে স্মল আর, এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ,
অভ্যন্তরীণ রোধ। আরেকটা বিষয় আমরা মাথায় রাখবো সবাই এখানে, এই যে প্রাথমিক কাঙ্ক্ষিত প্রবাহ এবং প্রাথমিক প্রবাহ যেটা আছে না, তাদের যে অনুপাতটা, এই অনুপাতটাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ সংখ্যা। ঠিক আছে, তড়িৎ সংখ্যা বলবো। কেমন? এই যে আইএন বাই আই এর অনুপাতটাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ সংখ্যা বলবো। ওকে, তো আসো একটু খেয়াল করে আমরা এখান থেকে আমরা হচ্ছে গিয়ে প্রশ্নগুলো কেমন হয়। এখানে প্রশ্নগুলো খুবই কমন প্রশ্ন হয়। কমন প্রশ্ন বলতে বলবে যে এরকম যে আহ, উক্ত বর্তনীতে 10 অ্যাম্পিয়ার প্রবাহ মাপতে কি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে, বা কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, এই প্রশ্নই আসে। এখান থেকে যদি আসে এই ধরনের প্রশ্ন আসবে যে এই সার্কিটের মধ্যে এত অ্যাম্পিয়ার মাপতে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখন এটা মানে কি, কি বের করতে হবে? এখান থেকে আমাদেরকে একটা জিনিস বের করতে হয়, সেটা হচ্ছে শান্ট, মানে এস প্রাইমটা আর কি, এটাই বের করতে বলে। এবার এটা একটা ফর্মুলা আছে, আমরা সেই ফর্মুলাটা প্রমাণ করবো এটা। ঠিক আছে, চলো তাহলে খেয়াল করো, আমি যদি নামকরণ করি একটু, এটাকে এ দিলাম, একটু অন্য কালি দিই, এটাকে এ দিই, এটাকে ওই বি দিলাম, এটাকে সি দিলাম, এটাকে ডি দিলাম, এটা আগের সাথে। তাহলে এখান থেকে এ বি সি ডি এ লুপে, আমরা যদি কেভিএলটা অ্যাপ্লাই করি, এখান থেকে দেখা যায়, হ্যাঁ দেখা যাচ্ছে এবিসিডি এই লুপে আমরা যদি কেভিএলটা অ্যাপ্লাই করি, তাহলে দেখো কি হচ্ছে, এ থেকে বি আগের হিসাব ভাই, সব আগের হিসাব। আমরা এখান থেকে আই এস প্রাইম, এস প্রাইম, আর এখানে হবে ডি থেকে এ বরাবর, আমাদের লুপটা এদিকে আছে। হ্যাঁ, আর এখানে হবে আই এ স্মল আর। এই ডি থেকে এই লাইনটা খেয়াল করবো তোমরা সবাই, ডি থেকে এই লাইনে কারেন্ট যাচ্ছে এইদিকে, লুপ যাচ্ছে এইদিকে উল্টা, এই জন্য এখানে মাইনাস। আর রোধ হচ্ছে স্মল আর কারেন্ট হচ্ছে আই এ, এই জন্য আই এ স্মল আর ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে লেখা যাবে কি, আই এস প্রাইম ইজ ইকুয়াল টু আই এ স্মল আর। ওকে, এর ফলন খেয়াল করো, এখান থেকে লিখতে পারি আই এস প্রাইম বাই আই এ ইজ ইকুয়াল টু আর বাই এস প্রাইম, আর বাই এস প্রাইম। এখানেও কাজ আগের মতো, এক যোগ করতে হবে, আই এস প্রাইম বাই আই এ প্লাস ওয়ান is equal to r by s prime is equal to what, sorry, plus 1। তাহলে এখান থেকে লেখা যায় is prime plus ia divided by ia is equal to r plus s prime by s prime। ঠিক আছে, এবার একটু মনোযোগ দেই সবাই, একটা মনোযোগ দেই। এই is prime plus ia সমান কি লেখা যায়? is prime আর ia সমান in লিখতে পারি না আমরা সবাই, বলতো এটা কি লেখা লাগতেছে? আর এখানে is প্রাইম প্লাস ia বলতে বোঝায় in কে বোঝাচ্ছে। কেমন? আমরা সবাই দেখেই বুঝতে পারছি সেটা সব আগের আগের ফরম্যাটের মধ্যে, একবারে শান্তের ফরম্যাটের মধ্যে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা আমরা লিখতে পারি in বাই ia লিখতে পারি ইজ ইকুয়াল টু r বাই s প্রাইম ডিভাইডেড বাই s প্রাইম। কেমন? এবার দেখো, আমরা যদি একটু ফোকাস করি, এখানে এই অংশটা সমান কি লেখা যাবে, এখানে এই অংশ সমান n লেখা যায়। তাহলে এখান থেকে লিখতে পারি n ইজ ইকুয়াল টু আর প্লাস এস প্রাইম বাই এস প্রাইম। এই যে দেখো, এখন এই এস প্রাইমটা কিভাবে গুণ করে দাও, তাহলে এন এস প্রাইম ইজ ইকুয়াল টু আর প্লাস এস প্রাইম। ওকে, তো এদিকে আছে আমরা এখন এই এস প্রাইমটাকে তুমি এখান থেকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে এন এস প্রাইম মাইনাস এস প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে স্মল আর। কমন যায় কি, কমন যাচ্ছে এস প্রাইম, কমন যায় এস প্রাইম, কমন নিলে এন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু আর। তাহলে কি হচ্ছে দেখো, কি হচ্ছে, এস প্রাইম ইজ ইকুয়াল টু আর বাই এন মাইনাস ওয়ান। এই যে দেখো, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা খালি এটা, এস প্রাইম ইজ ইকুয়াল টু আর বাই এন মাইনাস ওয়ান। তাহলে এনটা কি আমরা অলরেডি এখানে এই যে শিখে ফেলছি, আর স্মল আরটা কি সেটাও আমরা শিখে ফেলছি এখানে। আমরা কি এই প্রমাণটা বুঝছি সবাই? জি ভাইয়া বুঝছি। হ্যাঁ ভাইয়া। ওকে, ডান। কারো যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে ইমিডিয়েটলি জানাইতে পারো, কোনো সমস্যা নেই। যদি বুঝে থাকো তাহলে কষ্ট করে সবাই খাতায় তুলে ফেলো, দেরি করিও না।
তোমাদের লিক হলে ব্যাগে জানাইও। ইতিহাস বুঝতেছো? সে ক্লাসে আছে? জি ভাইয়া। আচ্ছা, তোমরা কি এই ভিডিওগুলো কাউকে আর দাও? আমাদের ভিডিওগুলো আজকে রাত্রে যে ভিডিও দিয়েছিলাম ওটা প্রাইভেট করে রাখছো, ওইটার মধ্যে 10টা ভিডিও কেমন হয়েছে? তোমরা কি আর কাউকে দাও বলো তো? তোমরা 4 জন মানুষ এখানে। বলো তো, কেউ কি তোমার কোনো ফ্রেন্ডকে দিচ্ছ কাজগুলো করার জন্য? না ভাইয়া, আমি তো হিন্দু। আমিও দিই নাই। আমিও দিই নাই। না, কারণ ভিডিওতে তোমরা 4 জন দেখবে, এর বাইরে গিয়ে দেখার মধ্যে কোনো সুযোগ নেই। এখানে ভিউ আসছে 10টা, মানে 10 জন দেখছে এটা। তোমরা 4 জন, আমি সব 5 জন দেখলে দেখতে পারি। আর 5 জন দেখছি এক্সট্রা গিয়ে দেখছে। পাইরেসি করিও না, পাইরেসি করিও না, এটা ভুল। তো দেখো, আমরা একটা ম্যাচ হবে, হ্যাঁ? একটা ম্যাচ সলভ করি। এই ম্যাচটা আসছে চুয়েটে। তোমরা সবাই কষ্ট লিখে ফেলো। একটি অ্যামিটারের অভ্যন্তরীণ অভ্যন্তরীণ রোধ 1.5 ওহম এবং সর্বোচ্চ এবং একটি সর্বোচ্চ সর্বোচ্চ 0.3 অ্যাম্পিয়ার পর্যন্ত 0.3 অ্যাম্পিয়ার পর্যন্ত পর্যন্ত প্রবাহ মাপতে পারে। প্রবাহ মাপতে পারে মাপতে পারে। আচ্ছা, এর সাহায্যে আহ, এর সাহায্যে এর সাহায্যে 2 অ্যাম্পিয়ার প্রবাহ মাপতে কত মানের শান্ট প্রয়োজন হবে? এটা আসছে চুয়েট পরীক্ষায় আসছে 2015-16 আসছে, সেশন 15-16 আসছে। দেখো, তাহলে ফর্মুলা হচ্ছে আমাদের ওই সূত্রটাই। এখন আমাদের এখান থেকে বের করতে হবে কি, আমরা বুঝে গেছি শান্ট বের করতে হবে। আর যদি প্রশ্নটা এমন করতো যে এত অ্যাম্পিয়ার মাপার জন্য কি ব্যবস্থা গ্রহণ করতে হইতে পারে, যদি এই প্রশ্ন করতে হবে কত মানে শান্ট না বলে যদি এবার বলতো কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, তখন মাথায় রাখবা তখনও আমাদেরকে শান্ট বের করতে হবে। ওকে, তাহলে এখন এখান থেকে আমরা হচ্ছে গিয়ে একটু খেয়াল করি, সবাই একটু মনোযোগ দিই। একটি অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ মানে স্মল আর, একটু আইডেন্টিফাই, এটা হচ্ছে আমাদের স্মল আর, ঠিক আছে? একটি সর্বোচ্চ 0.3, মানে এটি এটি সর্বোচ্চ 0.3 অ্যাম্পিয়ার পর্যন্ত প্রবাহ মাপতে পারে। তাহলে এটা হচ্ছে সে মাপতে পারে না, সে সহ্য করতে পারে এতটুকু। এটা কি, এটা হচ্ছে আমাদের প্রাথমিক প্রবাহ। সে এটা সহ্য করতে পারে বা মাপতে পারে এতটুকু, এটা প্রাথমিক। আর আমি নিতে চাচ্ছি কতটুকু, 2 অ্যাম্পিয়ার। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে কাঙ্ক্ষিত, এটা কাঙ্ক্ষিত প্রবাহ। তাহলে আমরা পেয়ে গেছি সবগুলা। তাহলে এখান থেকে আইএন হচ্ছে 2 অ্যাম্পিয়ার, আইএ হচ্ছে গিয়ে 0.3 অ্যাম্পিয়ার, স্মল আর হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। কিন্তু আমার এই সূত্রের জন্য কি লাগবে, এন লাগবে। তাহলে এখানে এনটা বের করার ফর্মুলা আমরা জানি, আইএল বাই আইএ। এখানে আইএলটা হচ্ছে কি আমাদের 2 অ্যাম্পিয়ার আর আইএটা হচ্ছে কি আমাদের 0.3 অ্যাম্পিয়ার। ক্যালকুলেশন করলে হবে 20/3, মানে 6.67 মেবি এর কিছু একটা আসবে। আমি 20/3 রাখি আপাতত সুবিধার্থে, ঠিক আছে?
তাহলে n হচ্ছে আমাদের এত, আমরা n পেয়ে গেছি। এখন যদি আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি, উই নো এই ফর্মুলা অ্যাপ্লাই করতে এখান থেকে আমরা s প্রাইম ইজ ইকুয়াল টু পাচ্ছি 1.5 ডিভাইডেড বাই 20 ভাগের 3 মাইনাস 1। তাহলে এখান থেকে লেখা যাবে 1.5 ডিভাইডেড বাই 20 বিয়োগ 3 3। তাহলে কত হচ্ছে ক্যালকুলেশন করলে এখান থেকে 4.5 ডিভাইড বাই 17 কত হয় দেখো তো, ভাগ করলে 4.5 কে 17 দিয়ে ভাগ করলে কত হয়? 0.26. হ্যাঁ 0.26 ওহম এস প্রাইম, 0.26 ওহম এস প্রাইম। তাহলে আমাদের শান্টের মাঝখান দিয়ে 0 পয়েন্ট মানে শান্টেরও 0.26 রাখতে হবে, তাহলে আমরা 2 অ্যাম্পিয়ারটা মাপতে পারবো। ঠিক আছে, অঙ্কটা খুব তো সহজ, চুয়েটা আসছে এই অঙ্ক। আমরা আশা করি অঙ্কটা বুঝছি সবাই। হ্যাঁ, আমরা এর পরবর্তী আমাদের আজকে শেষ টপিক বলতে পারো, মিটার ব্রিজ। মিটার ব্রিজ তোমরা ম্যাথটা করছো? হ্যাঁ ভাইয়া। মিটার ব্রিজটা হচ্ছে হুইটস্টোন 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 ব্রিজের নীতি নীতি কাজে লাগিয়ে কোনো বর্তনীর অজানা রোধ নির্ণয় করা। এস প্রাইমের মান হবে 2.64। সরি 2.64 কেন, এটা 4.5 না, এটা তো 4.5। 4.5 দিয়ে তো তুমি ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করতেছো না, মিলাই দেখো মিলাইছো? হ্যাঁ 0.26 ইয়ার। ঠিক আছে, তো কারণ ওই 4.5 না, ও মনে হয় 45 দিয়ে ভাগ করে ফেলছো মনে হয়, এই কারণে 45 দিয়ে 17 দিয়ে ভাগ করছো, এই কারণে 2.6 চলে আসছে। আর দেখো, হুইটসন ব্রিজের নীতি কাজে লাগিয়ে কোনো বর্তনীর অজানা রোধ নির্ণয় করা হয়। মিটার ব্রিজের নীতি হচ্ছে মানে সূত্রটা বা সংজ্ঞাটা বলতে পারো এটা। যেমন আমরা এখন একটা হচ্ছে চিত্র দেখবো, ওই চিত্রের সাহায্যে আমরা শিখবো, মানে এই সূত্রের মধ্যে বা এই টপিকের মধ্যে মিটার ব্রিজ হুইটসন ব্রিজের নীতি কাজে লাগবে। ঠিক আছে, হুইটসন কাজে লাগবে। চিত্রের একটা অঙ্কন করি, এটার একটা তোমাদের আমি ভিডিও চেষ্টা করবো আজকে গ্রুপে দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে,
এটা একটা স্কেল। এটা একটা রিয়াল চিত্র দেখালে খুব ভালো হতো আর কি তোমাদের জন্য। আমি পাঠাবো, দেখি এটা একটু ছবি পাঠাতে হবে তোমাদেরকে। এটা স্মল জে, এটা হচ্ছে মিটার স্কেল, এটার নাম হচ্ছে মিটার স্কেল, যার মান হচ্ছে 100 সেন্টিমিটার। যে পয়েন্টের ডিস্টেন্স যদি স্মল এল হয়, আর জে থেকে বি পয়েন্টের ডিস্টেন্স হবে 100 মাইনাস এল। অবশ্যই সেন্টিমিটার এককে, অবশ্যই সেন্টিমিটার এককে হবে। আচ্ছা এখানে, আচ্ছা তোমরা কি উপরে সংখ্যাটা লিখছো, এই যে এই পার্টটা? হ্যাঁ ভাইয়া লিখছি। হ্যাঁ, এটা একটু বুঝতাম আর কি, আসলে একটা অ্যাড করবো তো এই কারণে। এখানে আমি একটা গ্যালভানোমিটার অ্যাড করতেছি, বড় বড় একটা জিনিস তোমাদের সুবিধা আছে, এত বড় হয় না আর কি, তারপরে তোমাদের সুবিধা থাকবে। শূন্য, 5, 10। এটাকে একটু নাম বলে দিই আমি, এটার নাম হচ্ছে জকি, জকি জকি। তো চলো চিত্রটা একটু দেখি, হ্যাঁ। চিত্র যদি বুঝতে একটু সমস্যা হয়, আমি আসলে দুঃখিত, অত ভালো চিত্র আঁকতে পারি নাই, কিন্তু ওটার ছবি পাঠিয়ে দিব তোমাদেরকে আমি, যে তোমরা বুঝতে পারো আর কি। তাহলে খেয়াল করো, খেয়াল করো। আচ্ছা আমার তো স্ক্রিন শেয়ার করা যাবে, আমি দেখাবো তোমাদের, স্ক্রিন শেয়ার করা যায় দেখাবো জিনিসটা। পি কিউ, এখানে একটা আমি স্কেল রাখছি, এবং এখানে যে কালো অংশ আছে না, এই যে কালো বারটা, এই কালো বারটা যে দড়িটা আছে, এটা হচ্ছে একটা তার। এটা তামার তার, অ্যালুমিনিয়ামের তার, রূপার তার হইতে পারে, মানে বিভিন্ন তার উপাদান হতে পারে আর কি। এখন এই তারটাকে আমি এ থেকে বি তে সংযোগ করছি, এবং এ থেকে বি এর মধ্যে একটা স্কেল রাখছি, যাকে বলছে মিটার স্কেল, যার মান হচ্ছে 100 সেন্টিমিটার। তার মানে এ থেকে বি তারের ডিস্টেন্সটা কিন্তু 100 সেন্টিমিটার। এখন দেখো এখানে আমি কি লিখছি, এটা এখানে একটা বস্তু আঁকছি, হ্যাঁ। এটাকে নাম দিচ্ছি জকি, জকি আর কি, যেখান দিয়ে আমি কারেন্ট পরিমাপ করতে পারবো। এখন কি করে জানো, এই জকির সাথে কিন্তু তোমার একটা জকি, এই জকির সাথে একটা তার লাগাইছে গ্যালভানোমিটারের সাথে, ঠিক আছে। এখন কি হচ্ছে, এই জকিটাকে আমরা কি করব, এই গ্যালভানোমিটারের সাথে সংযুক্ত করে তারের উপর দিয়ে একবার এদিক, একবার তারের উপর দিয়ে, মানে তারের উপর এভাবে রেখে একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে, এভাবে ব্যবহার করবো, ঠিক আছে। তো আমি যখন বারবার এদিক সেদিক করতেছি, তখন কিন্তু এই যে একটা কাটা, এই কাটাটা এই যে এভাবে এভাবে করবে। তো এটা দেখবা যে তুমি এই তারের যে কোনো একটা জায়গায়, মানে এই তারের মধ্যে যে কোনো একটা অবস্থানে এই কাঁটাটা শূন্যতে অবস্থান করবে। মানে তুমি যখন এই জকিটাকে তারের উপর দিয়ে আনা নেওয়া করবে না, এই তারের যে কোনো একটা পয়েন্টে গ্যালভানোমিটারের কাঁটাটা শূন্যতে থাকবে। তাহলে যে পয়েন্টে গ্যালভানোমিটারের কাঁটাটা শূন্যে অবস্থান করবে, সেটাকে আমরা বলতে চাইছি এই যে যে পয়েন্ট। তাহলে এই যেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে নিঃস্পন্দন পয়েন্ট বা নিঃস্পন্দন বিন্দু বলবো, কেমন? তাহলে নিঃস্পন্দন বিন্দু আমরা কিভাবে চিহ্নিত করব, এটাকে আমরা বুঝছি। নিঃস্পন্দন বিন্দু কেমনি চিহ্নিত করব বলো তো? ভাইয়া আরেকবার একটু বুঝাই। আচ্ছা আবার বলতেছি, আবার দেখো, এটা হচ্ছে আমাদের জকি। এই জকিটাকে আমি যখন নিব এবং তাকে গ্যালভানোমিটার, এটা হচ্ছে একটা গ্যালভানোমিটার, এটা একটা গ্যালভানোমিটার, এই গ্যালভানোমিটারের সাথে জকিটাকে আমি যোগ করছি, যোগ করে এখান দিয়ে দেখতেছো এটা, এই যে এটা, এটা একটা তার, এই তারের উপর দিয়ে রেখে, জকিটাকে রেখে এদিক ওদিক, এদিক ওদিক আনা নেওয়া করবে। তো এদিক ওদিক আনা নেওয়ার সময় এখানে যে কাটা দেখতেছো না তোমরা, কাটাটা, এই কাটাটা খালি এদিক ওদিক করবে, এভাবে এভাবে করবে।
ঠিক আছে, তো দেখো যে এই তারের যে কোনো একটা জায়গায়, মানে এই তারের মধ্যে যে কোনো একটা জায়গার মধ্যে এই কাঁটাটা শূন্যতে অবস্থান করবে, শূন্যতে থাকবে। তো যে অবস্থানের জন্য বা যে পয়েন্টের জন্য আমার গ্যালভানোমিটারের কাঁটাটা শূন্যে অবস্থান করবে, সেই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে নিস্পন্দন পয়েন্ট। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে। তাহলে এখন এই জায়গায় আমাদের নিস্পন্দন বিন্দু ক্লিয়ার। এবার হচ্ছে গিয়ে এই পাঁচটাকে বলতেছে, এই অংশের এই দিকটাকে বলছি বাম প্রান্ত, এটা হচ্ছে ডান প্রান্ত। তাহলে এখানে স্মল এল যেটা আছে এটাকে আমরা নাম দিব হচ্ছে বাম প্রান্ত হতে, বাম প্রান্ত হতে নিস্পন্দন, নিস্পন্দন বিন্দুর দূরত্ব। ঠিক আছে, দূরত্ব। আর এই জায়গার যে অংশটা দূরত্ব, এটা ডান প্রান্ত। তো এটাকে লিখবো 100 - এল। এটা হচ্ছে গিয়ে ডান প্রান্ত হতে, আমি এই জিনিসটা আবার লিখছি, ডান প্রান্ত হতে নিস্পন্দন বিন্দুর দূরত্ব, মানে এই কথাটা আবার লিখছি এখানে। তাহলে যেটা হচ্ছে গিয়ে নিস্পন্দন বিন্দু, এল হচ্ছে গিয়ে বাম থেকে নিস্পন্দন বিন্দুর দূরত্ব, 100 - এল হচ্ছে গিয়ে ডান প্রান্ত থেকে নিস্পন্দন বিন্দুর দূরত্ব। এবং এখানে একটা খেয়াল করো, এটা হচ্ছে কি পি, কি কি বাম প্রান্তের রোধ, কি হচ্ছে বাম প্রান্তের রোধ, কিউটা কি ডান প্রান্তের রোধ। ঠিক আছে, তোমরা কি রোধ বক্স তোমাদের প্র্যাকটিক্যালে দেখছো, ল্যাবে দেখছো রোধ বক্স? রোধ বক্সটা দেখতে কেমন হয় খেয়াল করছো কোনোদিন? রোধ বক্সটা দেখতে কেমন হয়? রোধ বক্স, রোধ ভাইয়া বক্সটা ওটা তো এখনো দেখায় নাই। এটা দেখা, যদি পরে আশা করে দেখাবে, এটা আশা করে দেখাবে তোমাদেরকে, রোধ বক্সটা দেখাবে। রোধ বক্সটা হচ্ছে এরকম একটা বক্স, এর মধ্যে অনেকগুলা পিন আছে না, পিন টাইপের আমরা দেখি না, অনেকগুলা ক্লিপ টাইপের, এই অনেকগুলো পিন থাকে। ওই সবগুলো পিনের মধ্যে নির্দিষ্ট রোধ থাকে, 5 ওহম, 10 ওহম, 20 ওহম, 100 ওহম, 200 ওহম, এরকম রোধ আটকানো থাকে। তো ধরো এরকম আর কি, এই যে এরকম 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 থাকে। তো এখন মনে করো এটা মনে করো আমি তুলবো, এবং এটা আমার মনে করো 20 ওহম। আমি যখন এই রোধটা তুলে ফেলবো, এই রোধটা এখান থেকে তুলে ফেলবো, তাহলে বর্তমানে এই রোধ বক্সের মধ্যে 20 ওহম রোধটা আমি তুলে ফেলছি। তার মানে এই রোধ বক্সের বর্তমান রোধ হচ্ছে 20 ওহম। মানে যখন আমরা যে রোধটা তুলবো, ওই রোধের টোটাল মানটা হচ্ছে ওই রোধ বক্সের রোধ। এখন মনে করো আমি 20 ওহম তুলছি এখান থেকে, আবার মনে করো এখান থেকে আমি আরো 10 ওহম তুলছি, তাহলে মোট কত তুলছি, এখানে 20 এখানে 10, মোট 30 তুলছি। তাহলে এই রোধ বক্সের বর্তমান রোধ হচ্ছে 30 ওহম। ঠিক আছে, এটা আমরা ইউজ করেছি আমাদের ল্যাব গুলাতে। ওখানে হচ্ছে আমাদের ওই সার্কিট গুলো যখন আমরা সংযোগ দিই, তখন হচ্ছে কি যখন যতটুকু রোধ প্রয়োজন তখন অতটুকু রোধ আমরা তুলে ফেলাই আর কি, ওখান থেকে তুলি, বক্স থেকে তুলি। ঠিক আছে, তোমরা এগুলো খেয়াল করো, এগুলো পাবা তোমরা। তো রোধ বক্স বুঝছো, এগুলো হচ্ছে রোধ বক্স, এগুলা রোধ বক্স। ঠিক আছে, তাহলে তোমরা কি এই চিত্রের পরিচয় পাইছো, চিত্রের পরিচয়টা পাইছো? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে বলতে পারো, সমস্যা নেই। কারো যদি এখন কোনো প্রশ্ন থেকে থাকে ভাইয়াকে বলতে হবে। ওকে, তাহলে যেহেতু কোনো প্রশ্ন নেই, আমরা তাহলে আমাদের নেক্সট ধাপে চলে যাই, কেমন? আমরা এখন হচ্ছে গিয়ে ইকুয়েশনটা তৈরি করব। এটাকে একটা হালকা একটা খেয়াল করি আমরা। দেখো আমরা সবাই উইলসন ব্রিজের সূত্র শিখছি, পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস। এখানে পি আর কিউ কিন্তু অলরেডি প্রশ্নে থাকবে, তোমার এই যে পি আর কিউ প্রশ্নে থাকবে, আর এবং এস কিন্তু প্রশ্নে নাই। তাহলে আর এবং এস মনে করো এটা হচ্ছে আমাদের আর এর জন্য, এটা হচ্ছে আমাদের এস এর জন্য, মানে এই পাঁচটা আর এর জন্য, এই পাঁচটা এস এর জন্য। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো, আমরা যদি আর এর সূত্রটা অ্যাপ্লাই করি, মানে রোধের সূত্র এখানে অ্যাপ্লাই করি, আরও রোধ এস রোধ, আমি যদি রোধের সূত্র এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমরা একটা সূত্র লিখছিলাম, আর ইজ ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ। মনে আছে তোমাদের এই ফর্মুলাটা? এই ফর্মুলা তোমাদের মনে আছে? আর ইজ ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ, মানে শুরুর কথা করছিলাম। এখানে এলটা হচ্ছে দৈর্ঘ্য, এ হচ্ছে ক্ষেত্রফল, রো হচ্ছে আমাদের উপাদান। ঠিক আছে, মানে আপেক্ষিক রোধ। তাহলে এল যেটা আছে বর্তমানে বাম প্রান্তে ক্যাপিটাল এল মানে স্মল এল এর সমান। তাহলে এখানে লিখতে পারবো আমরা এখানে স্মল এল। এটাকে দিলাম 1 নম্বর ইকুয়েশন। আবার একটু খেয়াল করি আমরা, আমরা যদি আবার একটু খেয়াল করি, এস সমান কি লিখতে পারি তাহলে? এস তাহলে এই অংশের জন্য, মানে ডান অংশের জন্য,
সেক্ষেত্রে রো এল বাই অবশ্যই এ লিখতে পারি। এখন ঝামেলা হলো এখানে তো আর ক্যাপিটাল এল নাই, আছে কি 100 মাইনাস এল। তাহলে এই জায়গায় লিখবো হচ্ছে আমরা 100 মাইনাস এল লিখবো। এটাকে দিব হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। তোমরা কি 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশন বুঝতে পারছো? হ্যাঁ ওকে, ভাইয়া বুঝছি। তাহলে আমি একটু এই দিক থেকে মুছলাম হালকা করে, এখানে আমরা প্রমাণটা করে দিই। এখন পি বাই কিউ ইজ ইকুয়াল টু যদি আর বাই এস হয়, যেখানে আর হচ্ছে এত এস হচ্ছে এত, তার মানগুলো বসাই দিই কেমন। তাহলে রো এল বাই এ, এখানে বলছে রো 100 মাইনাস এল বাই এ, খুবই সুন্দর করে বসাই দিচ্ছি। এবার এখান থেকে রো রো বাদ, এ আর এ বাদ, তাহলে কি থাকে আর পি বাই কিউ ইজ ইকুয়াল টু এল বাই 100 মাইনাস এ। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, পি বাই কিউ ইজ ইকুয়াল টু এল বাই 100 মাইনাস এল। তোমরা কি ইকুয়েশনটা বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে ডান, তাহলে আমরা আমাদের টপিক শেষ। তাহলে তুলে ফেলো সব এটা, এই টপিকটা তুলে ফেলো। আমরা এখন একটা ম্যাথ করবো। সবাই তাড়াতাড়ি করে তুলে ফেলো, আমরা একটা ম্যাথ করবো। সবার লিখ হইলে সবাইকে জানাইও। লিখছি ভাইয়া। ওকে ওকে ঠিক আছে, আমরা তাহলে একটা প্রশ্ন দিই। হ্যাঁ? তো প্রশ্ন হচ্ছে আম, একটি মিটার ব্রিজের একটি মিটার ব্রিজের বাম ও ডান প্রান্তের রোধ যথাক্রমে 4 ওহম ও 6 ওহম। 4 ওহম ও 6 ওহম, হ্যাঁ। আম, যুক্ত করলে এদের সাম্য বিন্দু সাম্য বিন্দু কত বা কোথায় হবে নাকি এখানে? সাম্যবিন্দু কোথায় হবে? আচ্ছা, সাম্যবিন্দু কোথায় হবে? সাম্যবিন্দু কোথায় হবে, এই যে প্রশ্ন। এটা আসছে আহ জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছে, জেএনইউ জগন্নাথ ইউনিভার্সিটি আসছে, এটা আসছে 6-7 আসছে। এইখান থেকে বুঝছো বোর্ড কোশ্চেন বসলে তেমনটা দেয় না। 23 সালে মনে হয় একবার দিছে খালি, আসছে একবার খালি, বুঝছো, এই টপিক থেকে। এগুলা অ্যাডমিশন দিতে বেশি পছন্দ করে আর কি। এর প্রশ্ন আমরা খেয়াল করি, একটি মিটার ব্রিজের বাম ও ডান প্রান্ত রোধ বলে দিচ্ছে আমাদের। অর্থাৎ আমাদের এখানে পি এর মানটা বলছে 4 ওহম এবং কিউ এর মানটা বলছে এখানে 6 ওহম। হ্যাঁ, এটা দেওয়া আছে। তা আমাদের বলছে সাম্যবিন্দু বের করতে। সাম্যবিন্দু বলতে কি বোঝাচ্ছে? সাম্যবিন্দু বলতে নিস্পন্দন বিন্দুকে বোঝাচ্ছে। কেমন? মানে নিস্পন্দন বিন্দুটা কোথায় অবস্থান করতেছে। তাহলে আমরা নিস্পন্দন বিন্দুর জন্য একবার এল বের করবো, একবার 100 মাইনাস এল বের করবো। এই দুটো জিনিস লাগবে আমার এখন। ওকে, তাহলে খেয়াল করো, আমরা সবাই সূত্র জানি, উই নো, সূত্র আমরা শিখে বলতে অলরেডি। পি বাই কিউ ইজ ইকুয়াল টু এল বাই 100 মাইনাস এল। এখানে পি হচ্ছে গিয়ে আমাদের 4, কিউ হচ্ছে 6, তাহলে এল বাই 100 মাইনাস এল কোনা করে গুণ করলে 400 মাইনাস 4 এল
ইজ ইকুয়াল টু 6L। এখান থেকে লেখা যাবে এখানে নিয়ে গেলে 10L, তাহলে 10L ইজ ইকুয়াল টু হবে 400। 10L কেন একটু বুঝছো আশা করি। এই -4 কে এখানে গেলে +4, 6 + 4 মানে 10। তাহলে এখান থেকে L সমান লেখা যাবে 4। আচ্ছা 4 না সরি 40। এখন দেখি আমাকে বলো তো এখানে 40 এককটা কি হবে, মিটার নাকি সেন্টিমিটার বলো তো। এখানে এককটা হবে কি, সেন্টিমিটার। সেন্টিমিটার, রাইট। একক হবে সেন্টিমিটার। এই ভুলটা যাতে কারণ না হয় আর এটা নিতে মানে দিও না, হ্যাঁ। অনেকে মনে করে ভাইয়া এটা মিটার স্কেল। মিটার স্কেল হলে তাহলে তো মনে হয় এই 100 মিটার হবে, তাহলে আমি সেন্টিমিটার কেন ইউজ করতেছি? আরে বোকা, মিটার স্কেল বলতে পুরা স্কেলের মানই হচ্ছে 1 মিটার, বুঝতে পারছো? আচ্ছা তোমরা কি বলতে পারো ভার্নিয়ার স্কেলের মধ্যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত হয়? তোমাদের মনে আছে এটা? ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্যের মান কত হয়, এটা কি জানো তোমরা? ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্যের মান কেউ পারো না? 0.1 না ভাইয়া? এবার মান কি? আচ্ছা মনে রাখো ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার, বুঝছো? ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য মাথায় রাখবে। দেখা যাক তাহলে একটু আমরা পরে আসি। ভার্নিয়ার স্কেল তারপরে মূল স্কেল ওইগুলো একটু আমরা দেখবো আর কি। ভার্নিয়ার স্কেল মূল স্কেল অঙ্কগুলো আমরা হচ্ছে এখন ফার্স্ট ক্লাসে যাবো তখন আর কি এটা হবে, এটা এখন না, ফার্স্ট ক্লাস আছে। তাহলে এই দেখো এল হচ্ছে আমাদের 40 সেন্টিমিটার, কেমন? এল হচ্ছে আমাদের 40 সেন্টিমিটার। এটা কি তাহলে বাম প্রান্ত থেকে 40 সেন্টিমিটার দূরে, আর 100 - L তাহলে কত হবে? অবশ্যই 60 সেন্টিমিটার। তো দেখো তোমরা লিখে দিবা আর কি, আমি তো জাস্ট কানা লিখে দিচ্ছি। আমি তোমরা লিখবা যে বাম প্রান্ত থেকে 40 সেন্টিমিটার এবং ডান প্রান্ত থেকে 60 সেন্টিমিটার দূরে আমাদের সাম্য বিন্দু অবস্থান করবে, বুঝতে পারছো? সবাই পারবা না এখন এটা, মানে এই ধরনের অঙ্ক পারবা কিনা? হ্যাঁ ভাইয়া পারবো। তাহলে এট লাস্ট আমাদের হচ্ছে আজকের টপিক শেষ, আমাদের অধ্যায় শেষ। আমাদের চলতরির চ্যাপ্টারটা শেষ হইলো, হ্যাঁ। তোমরা সবাই কি এই চ্যাপ্টারটা বুঝছো পুরোপুরি ভাবে? আমাদের যেটা একটা ক্লাস আছে, হ্যাঁ ভাইয়া হ্যাঁ বুঝছি। ভাইয়া বুঝছি। তাহলে এখন যাক আলহামদুলিল্লাহ। আমাদের শুধু এখন সিকি করতে হবে। সিকির মধ্যে হয়তো বা নতুন কিছু ম্যাথের একটু আমাদের ইন্ট্রোডাকশন হইতে পারে সেখানে, জাস্ট এতটুকুই। আর আমাদের টপিক যা ছিল আমরা তো সব পড়াই ফেলছি, তোমাদের কোনো টপিক আর বাদ নেই এখন। আহ আমার সাথে তো পুরো একটা চ্যাপ্টার তোমরা শেষ করছো একবারে। আমার মাত্র 4টে ক্লাস লাগছে শেষ করতে, আরো আগে শেষ হইতো বাট এত পেছনে যাচ্ছি না, তোমাদের বাদ দিতে যাচ্ছি না। আমরা যদি প্রথম ক্লাসটা একটু লং বা লেন্থ নিতে পারতাম তখন আমাদের 3টা ক্লাসও হয়ে যেত, ঠিক আছে? এখন আমরা 4টে ক্লাস শেষ করছি। এটা যদি অফলাইন ব্যাচে পড়ায় তাহলে আমার মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ করতে আমার মিনিমাম 10 থেকে 12টা ক্লাস লাগছে। মিনিমাম 10 থেকে 12 লাগবে, কি মিনিমাম লাগবে। এই চ্যাপ্টার অলরেডি আমার হচ্ছে গিয়ে যেটা হচ্ছে আমাদের অফলাইন ব্যাচ, ওই অফলাইন ব্যাচে আমি ওই অধ্যায়ে পড়াচ্ছি। অফলাইন ব্যাচে অধ্যায়ে পড়াচ্ছি অলরেডি ওদের কোথায় আছি বর্তমানে, ওদের আছে কিরশফের সূত্রে আছে। কিরশফের সূত্রটা পড়াই কি মাত্র, এখন আমার পড়াই না এখানে। কিরশফের সূত্র মাত্র শেষ করছি, আমার ক্লাস অলরেডি 5টা শেষ। মানে 6 নম্বর ক্লাসে আমি কৃষকের জন্য ম্যাথ সলভিং করাবো, পাশাপাশি ওদেরকে কুইজ রিসার্চ করবো। এবার ওখান থেকে আমার ম্যাথ সলভিং আছে 8টা ক্লাস লাগে যাবে, ঠিক আছে? এরপরে বাকি টপিক গুলোর উপরে আবার যাব, আবার ক্লাস করানোর পরে আবার ম্যাথ সলভিং আছে। সব মিলে 10-12টার উপরে ক্লাস লাগবে আর কি অফলাইনে। মানে এখানে আমাদের 4টে ক্লাসে অধ্যায় শেষ। এখন এই যে অধ্যায়টা আমি শেষ করছি তোমাদেরকে, তোমরা মানে আমাকে কষ্ট করে একটু জন পত্রে একটু বলতো অধ্যায় তোমরা ক্লিয়ার কিনা। ঐশী তুমি কি পুরো অধ্যায় মানে এটা পড়াইছো, এটা ক্লিয়ার হয়েছে কিনা, যা যা পড়াইছি? ইয়েস ভাইয়া। হ্যাঁ ভাইয়া বুঝছি। জয়টা বুঝছো তো? হ্যাঁ ভাইয়া বুঝছি। পারবে না? জি ভাইয়া বুঝছি।
আছি। আচ্ছা, কোনো আক্ষেপ আছে ইতিহাস? না ভাইয়া। আচ্ছা, তাহলে এখন তোমরা আশা করি স্যাটিসফাইড এটার মধ্যে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমাদের একটু মেম্বার গুলো একটু বাড়ানোর চেষ্টা করো। আমি তো বয়সে বলছি অলরেডি সবকিছু তোমাদেরকে, আর বিস্তারিত বলার কিছু না এখানে। তো সবকিছু মিলাই ভাইয়া চেষ্টা করবো তোমাদের জন্য বেশ কিছু দেওয়ার জন্য। আমি সবসময় চেষ্টা থাকি। আজকে আমার শরীরটা একটু অসুস্থ তো, আমার গতকাল থেকে শরীরটা একটু অসুস্থ। আমার আসলে পিঠের পুরা পিঠ ব্যথা করতেছে, পাশাপাশি শরীরটা একটু দুর্বল হয়েছে আমার। সব মিলে একটু ঝামেলার মধ্যে আছি। এই আর কি, তাহলে আজকে আমাদের ক্লাস এখানে সমাপ্তি। আজকে টপিক শেষ। আমরা একটা পরীক্ষা নেবো বলছিলাম। পরীক্ষাটা কি তোমরা আজকে দিবা না কালকে দিবা? কালকে ভাইয়া। কালকে দিন হ্যাঁ, ভাইয়া। কালকে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে পরীক্ষাটা নিবো আমি। ঠিক তোমাদের পরীক্ষাটা হবে হচ্ছে গিয়ে আহ, রাত 9টা বাজে, কেমন? 9টা বাজে পরীক্ষা নিবো। আর রইল হচ্ছে গিয়ে তোমাদের পরবর্তী উইকে হচ্ছে আমি কয়েকটা এমসিকিউ এক্সাম নিবো। ঠিক আছে, আবার এমসিকিউর পরে নিবো হচ্ছে সিকিউ এক্সাম। ঠিক আছে, তো তোমাদের এক্সাম গুলো হবে হচ্ছে গুগল ফর্মে হবে, এবং হচ্ছে গিয়ে সবাই হচ্ছে যখন পরীক্ষা দিবা পরীক্ষাতে অবশ্যই সততা অবশ্যই রাখবো। দেখা দেখি বা কোনো কিছুর গাইড বইয়ের হেল্প নিয়ে অঙ্ক করতে যাবো না। ঠিক আছে, একটা টাইম লিমিট দিয়ে দিব সবাইকে, ওই টাইম লিমিটের মধ্যে আমাদের অঙ্কগুলো করে জমা দিয়ে দিবা। কথা কি বুঝতে পারছো? যাতে কারো 1 মিনিট দেরি না হয়। যদি মিনিটের বাইরে চলে যায় আমি কিন্তু খাতা অ্যাপ্রুভ করবো না। বুঝতে পারছো? জি ভাইয়া। হুম। আচ্ছা ওকে, তাহলে আমি আশা করি তোমাদের বুঝতে পারছো সবকিছু। কালকে তাহলে সবাই 9টা বাজে প্রস্তুত থাকিও পরীক্ষার জন্য। ওকে।